আজকে আলোচনার মূল বিষয়টি হচ্ছে ওয়ারিশদের জমি কিনবেন নাকি মামলা ঘরে তুলে নিয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আলোচনার শুরুতেই আমি একটু আপনাদের ব্যাখ্যা করে বলি। ধরুন একজন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরবর্তীতে সেই সম্পত্তি তার ওয়ারিশদের মধ্যে বন্টন হবে, এটাই স্বাভাবিক। তো ওয়ারিশরা কিভাবে জমি পাবে? দেখুন, এ বিষয়ে প্রথমেই যদি আইনি ব্যাখ্যা প্রদান করতে হয় তাহলে এসএনটি অ্যাক্টের 143-এর বি, অর্থাৎ এসএনটি অ্যাক্ট 1950-এর 143-এর বিতে বলা আছে, একজন ব্যক্তি মারা গেলে তার সকল ওয়ারিশরা একটি বন্টননামা দলিল করবে। রেজিস্ট্রি অ্যাক্ট 1908-এর আলোকে বন্টননামা দলিল করবে। সেই বন্টননামা দলিলের আলোকে তারা নামজারি করবে এবং তাদের অবস্থান অনুযায়ী বিক্রি বা হস্তান্তর সবই করবে। তো সেখানে এই আইনের বিপরীতে আমরা যেটা উপলব্ধি করি বা যেটা পাই সেটি হচ্ছে, একজন ব্যক্তির ধরুন একটি দাগ হলে খুব বেশি ঝামেলায় পড়তে হয় না। যদি একজন মৃত ব্যক্তির একটি দাগ থাকে, একটি দাগেই জমি থাকে, খুব বেশি ঝামেলা হয় না। ধরুন একটি ব্যক্তির 10টি দাগে জমি আছে, তো ওয়ারিশ যদি 4 জন বা 5 জন যাই থাকুক, এই 4 জন বা 5 জন কিন্তু সকল দাগেই সম্পত্তি পাবে। কিন্তু সরজমিনে কি হয় যে একজন একটা দাগ দখল করে, আরেকজন আরেকটা দখল করে, আরেকজন আরেকটা করে। তাহলে সেই ক্ষেত্রে কি, যে জমি কিন্তু পাবে সবাই, কিন্তু দখল করছে আলাদা আলাদা, যার যার মতো শেষে। তো এইটাই হচ্ছে বন্টননামার কথা বলেছে, এইটাই আপনার রেজিস্ট্রি অ্যাক্টে বন্টননামার বিষয়ে বলা হয়েছে। কিন্তু আমরা কেউ এইভাবে বন্টন করি না। আমরা ভোগ দখল করি ঠিক, কিন্তু কেউ বন্টন করি না। কিন্তু নামজারি করে নেই কিভাবে, প্রতি দাগে দাগে যে যতটুকু পাবে সে ততটুকু জমি নামজারি করে নিই, এবার সেভাবে বিক্রি করে ফেলি। এবার বিক্রিত মালিক এসে যেটা করে যে নামজারি চায়। তো প্রথম অবস্থায় আসি, যে একজন ব্যক্তি মারা গেল, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার 5টা সন্তান, তার 5টি সন্তান যখন নামজারি করতে আসবে একজন, 5টা সন্তানের মধ্যে সবাই তো জমি পাবে, সেই ক্ষেত্রে একজন আসলো জমি নামজারি করতে। তাহলে সেখানে নামজারি কিন্তু সে পেল না, কারণ বন্টননামা দলিল নাই। এবং ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র যেখানে বলা হয়েছে যে সকল ওয়ারিশ যদি নামজারির জন্য আবেদন করে সেই ক্ষেত্রে এটি নামজারি করা যাবে। তো কয়েকটি জিনিস ফিল করা যায়। ধরুন প্রথমে সে আসলো, একজন মৃত ব্যক্তির 5 জন ওয়ারিশ, সে প্রথমে আসলো, সে কি করলো, সে নামজারি সিঙ্গেলভাবে আসলো, নামজারি পেল না, এসি ল্যান্ড অফিস থেকে নামজারি পেল না, কারণ একজন আবেদন করেছে। সেই ক্ষেত্রে একজনের আলোকে হবে না, 5 জনের আলোকেই, 5 জন নাম তার ওয়ারিশ যে 5 জন বা সর্বমোট যে কয়জন, সেই কয়জন যদি আবেদন করে তাহলে নামজারি করবে। তাহলে এখন দেখুন যে সবাই মিলে নামজারি যদি করে তাহলে কিন্তু আমরা নামজারি দিতে পারি এই পরিপত্রের আলোকে। এখন যেটি হয় সেটি হলো যে অনেক সময় দেখা যায় যে 5 জন এর ভোটার আইডি কার্ড ম্যানেজও হয় না, আবেদনও করতে পারে না, তারা নামজারিও করতে পারছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তি, সে খুব চালাক ধুরন্ধর লোক, সে তার 5 ভাই বোন বা মা সহ যাই হোক যতগুলো ওয়ারিশ, কোনো কারণে ভোটার আইডি কার্ডটা তার কাছে আছে, সে কিন্তু সবারটা দিয়ে আবেদন করে সে কিন্তু যথারীতি তার অংশটা, যেটা সে সিঙ্গেল নামজারি করে বিক্রি করতে পারছিল না, সে কিন্তু তারটা বিক্রি করে দিল। এবার সবার ভোটার আইডি কার্ড দিয়ে সে কিন্তু যথারীতি নামজারিটা করে বিক্রি করে দিল। এবার যেহেতু আপনারা বন্টননামা দলিল করেননি, বন্টননামা দলিল না করার কারণে তার দাগে দাগে যে যতটুকু পাবে সে কিন্তু ততটুকু বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে এবার সেই ব্যক্তি দখল করতে গিয়ে যত ঝামেলা তৈরি হলো, এবার সে দখল পাচ্ছে না। এই কারণেই আইনে বলা হয়েছে বন্টননামা দলিল করতে, কিন্তু আমরা যেটি করি না, আমরা কিন্তু নিজেরাই কোলাহল বাঁধিয়ে রাখি। এবার দেখুন যে এই যে আমরা সেই হিসাবে বন্টননামা হিসাবে আমরা আসলাম না, অর্থাৎ নামজারি করতে আসলাম না, ওয়ারিশদের নিয়ে নামজারি করে ফেললাম। তো আইনে কিন্তু বলা আছে যে বন্টননামা দলিল করতে, বন্টননামা দলিলের আলোকেই নামজারি করলে প্রকৃতপক্ষে কোনো ঝামেলাই আর থাকে না।
কারণ বন্টনামা যদি হয়ে যায় কোনো ঝামেলাই থাকে না। এখন প্রশ্ন আসতে পারে যে আমার তো সকল ওয়ারিশ, আমরা সকল ওয়ারিশের এক ভাই চাই যে বন্টনামা হোক আর 4 ভাই চায় না বন্টনামা হোক না, মানে এই ধরনের কিছু একটা প্রবলেম থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আপনি পার্টিশন ছুট মামলা করতে পারেন, কোর্টে যেতে পারেন, কোর্টে গিয়ে মামলা করতে পারেন, তখন সে বাধ্য হবে। এটা হচ্ছে আরেকটি ওয়ে। তো সেই ক্ষেত্রে দেখুন, আমি কিন্তু আপনাদের বোঝাতে চাচ্ছি যে জমির হয়রানি, জমির মারামারি, হানাহানি এইগুলো থেকে মুক্ত করতে ওয়ারিশদের, যত জমির বেশিরভাগই ঝামেলা ওয়ারিশদের মধ্যে হতে। তো সেই ক্ষেত্রে আমি এটি বোঝাচ্ছি যে আপনারা এটি কিভাবে ক্লিয়ারলি সলিউশন পাবেন। এবার ওয়ারিশদের হিসাবেও যদি নামজারি করতে চান, তো সেক্ষেত্রে সাকসেশন অ্যাক্ট 1925-এর সেকশন 372-তে বলা হয়েছে যে একটি সাকসেশন অ্যাক্ট, উত্তরাধিকার সার্টিফিকেট আপনি কিভাবে পাবেন, কিভাবে পেতে পারেন। আপনি যদি কোর্টের মাধ্যমে আসেন, অর্থাৎ আপনি উত্তরাধিকার যেই সার্টিফিকেট সেটি যদি কোর্টের মাধ্যমে আসেন, তাহলে কে কতটুকু পাবে, তার কয়টি ছেলে মেয়ে আছে, বিভিন্ন শুনানি হয়তো দীর্ঘায়িত হবে, কিন্তু আপনার সলিউশনটা পার্মানেন্ট। কিন্তু আপনি যদি একজন চেয়ারম্যান বা পৌরসভা থেকে একটি সার্টিফিকেট নিয়ে চলে আসেন, যেটি নিয়ে নামজারি সকলে মিলে করলেন, অনেক সময় সকলে করে, অনেক সময় বিভিন্নভাবে একজনের কাছে সবার ভোটার আইডি কার্ড থেকে সে করে ফেলে, অনেক সময় দেখা যাচ্ছে যে নামজারি হয় না, যেহেতু সবাই নাই। তো সেই ক্ষেত্রে এই ঝামেলাগুলো তৈরি হয় এবং এই ওয়ারিশদের জমি কেউ না জেনে না বুঝে জাস্ট নামজারিটা দেখে কিনে ফেলার কারণেই যত মামলা মোকদ্দমা তৈরি হয়, মামলা মোকদ্দমা সৃজিত হয়। তো সেই ক্ষেত্রে আপনারা ওয়ারিশদের জমি কেনার আগে অনেকবার ভেবে নেবেন যে আসলে আইনগত কিন্তু বিভিন্ন জটিলতা আছে। আপনি আইনের আলোকে জমি কিনতে যান, তাহলে দেখবেন যে আপনি হয়রানি থেকে মুক্ত হয়েছেন। কারণ ওয়ারিশদের জমিতেই যত প্রবলেম থেকে যায়। আপনি ওয়ারিশদের সকলে যদি রাজি হয়, হ্যাঁ, তাদের মধ্যে যদি বন্টননামা করে তাদের যদি শনাক্তকারী হিসাবে আপনি একটি পোর্শন জমি কিনতে চান, মামলা মোকদ্দমা বা এই সেই ছাড়া, তাহলে কিনতে পারেন। যখন সবাই সম্মতি দিচ্ছে, সবাই শনাক্তকারী হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কিনতে পারেন। কিন্তু যদি এমন হয়ে থাকে যে কেউ একজন, আসলে প্রতিটি ফ্যামিলিতেই কেউ না কেউ একটু অন্যদিকে থাকে, তো যার কারণেই কিন্তু এই গ্যাঞ্জামগুলো তৈরি হয়। আশা করি আইনের আলোকে জমি কিনবেন, তাহলে আপনাকে মামলা ঘরে তুলে নিয়ে যেতে হবে না। যদি আপনি ওয়ারিশদের জমি এইভাবে কিনতে চান যে থাক নামজারি করে নিই, নামজারি করেই জমি কিনে নিব, তাহলে কিন্তু আপনি মনে রাখবেন আপনি মানে অনেক বেশি ওয়ারিশদের জমি কেনার কারণে হয়রানির সম্মুখীন হতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে ওয়ারিশদের জমি কেনার আগে অনেকবার ভাববেন, যাতে আপনি হয়রানি থেকে মুক্তি হন এবং বিভিন্ন কোর্টে যে মামলা মোকদ্দমা এইগুলো থেকে যাতে একটু কম হয়। আসলে ওয়ারিশদের জমি নেই যত মামলা মোকদ্দমা সৃষ্টি হওয়ার অনেকগুলো কারণ হয়ে থাকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ওয়ারিশদের জমি কিভাবে কিনবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।